টানতে থাকে দেয়ালের রেখা। তখন হঠাৎ তের বুকের ভেতর একটা অজানা ঝড় জেগে ওঠে। সে বোঝে না কি হচ্ছে, কিন্তু বুঝতে পারে তার শ্বাস আটকে যাচ্ছে। শরীরটা যেন ভারী পাথরে চাপা পড়েছে। বুকের উপর এক অদৃশ্য হাত বসে আছে, জোর করে নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। চোখ খুলে তাকালেও চারিদিক ঘোলাটে অন্ধকার, যেন কেঁদে কেঁদে রং হারিয়েছে। তার কানে বাজে অস্পষ্ট শব্দ, নিজের হৃৎপিণ্ডের ধুকপুক যেন ঢাকের শব্দ হয়ে গেছে। হাত কাঁপে, ঠান্ডা ঘাম ভিজিয়ে দেয় চাদর। ঠোঁট ফাটে শুকনো মরুভূমিতে। কেউ যেন পেছন থেকে ডেকে ওঠে। সেই ভয়, সেই রাত, সেই দরজা যা বন্ধ হয়ে গিয়েছিল এক নির্মম রাতের মতো। প্লিজ না। চোখ বন্ধ করে ফিসফিস করে সে, তবুও কেউ শুনতে পায় না। তার কান্না বেরোয় না, শব্দ হয় না, শুধু একটা নিঃশ্বাস, আর্তনাদ যা গলার মধ্যে আটকে থাকে পাথরের মতো। তার হাতের নখ বিছানার চাদরে আঁচড় কাটে, যেন শরীর ছিঁড়ে বের করে দিতে চায় সেই আতঙ্ককে। কিন্তু আতঙ্ক তো শরীরের বাইরে নয়, আতঙ্ক তো সে নিজেই। এই হাহাকার চলে প্রায় 10টা মিনিট, যেখানে সময় থেমে থাকে। তার শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, বুকটা হালকা হয় একটু, কিন্তু ভেতরের ভয় যায় না। শুধু এতটুকু, সে টের পায় যে সে আজও বেঁচে আছে। প্রতিটি রাতেই তাকে ছুঁয়ে যায় সেই রাতের ছায়া, যেন গভীর অরণ্যে হারিয়ে যাওয়া এক মেয়ের স্মৃতি, যার নিঃশব্দ আর্তনাদ আজও তার বুকের ভেতর কেঁদে চলে অবিরত। 5টি বছর কেটে গেছে, তবুও তের ঘুম এখনো নিঃশ্বাস গুনে চলে। একটা অতীত যাকে কেউ দেখে না, কিন্তু সে প্রতিদিন বয়ে চলে তার রক্তের স্রোতে। প্রতি রাত তার যুদ্ধক্ষেত্র। ভোর হবার আগে শরীরের ভেতর বেজে ওঠে এক তীব্র শঙ্কার ঘণ্টাধ্বনি। মনে গেঁথে থাকে সেই নির্মম রাতের রক্তলিপি, যা কোনোদিনও মুছে যায় না। তবু বাইরের দুনিয়া কিছুই জানে না। তারা দেখে এক অন্য তেকে, এক অভিজাত ছায়া, দাঁড়ানো দৃঢ় চিবুকের কঠিন চোখের এক নারী, যার নামই যেন এক আশ্চর্য প্রতীক। হ্যাঁ, সে এখন হাজারো চোখের আলো, উজ্জ্বল, নিখুঁত, অপরূপ। তার গড়ন যেন শিল্পর ছোঁয়ায় তৈরি। প্রতিদিন সেই শরীর গড়ে তোলে জিমের ঘামে, চুলে আলো, চেহারার দীপ্তি। এক ত্বক যেন প্রতিটা ক্ষত ঢেকে দিয়েছে নতুন আলোয়। তার রেজাল্টে টপ 1। চিত্রাঙ্গ, সঙ্গীত, নৃত্য, খেলা সবটাতে তার নাম উঠে আসে সম্মানের পাশে। প্রতিটি মঞ্চে সে নিখুঁত, প্রতিটি পায়ে ছন্দ। লোকেরা ভাবে এই মেয়ে নিখুঁত, তার জীবনে কোনো দাগ নেই। তারা জানে না এই নিখুঁত সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে একটা যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতি রাতে আজও সেই ছোট্ট তের আর্তনাদ বর্তমান তেকে ভয়ঙ্কর শাস্তি দেয়। শিলিগুড়ির এক ব্যস্ত বেলা, তবুও বানানের লেট অ্যান্ড লোর ক্যাফেটা যেন একটু অন্যরকম। শান্ত বইয়ের গন্ধ মাখা, অদ্ভুত এক আরাম জড়িয়ে থাকে সেখানে, যেমনটা তে খুঁজে ফেরে আজকাল প্রায়। আজকে সকালটা বড্ড বেশি চুপচাপ। তে জানালার পাশের সিট বেছে নিয়েছে। হালকা রঙা ওভারসাইজ শার্ট আর সানগ্লাসে ঢাকা মুখ, কিন্তু চোখে আবারও সেই ছায়া, যা রাতের প্রতিটি নিঃশ্বাসে তাকে ঝাঁকিয়ে তোলে, আতঙ্কে গিলে ফেলে। একটা ব্ল্যাক কফি অর্ডার করেছে, কিন্তু ঠোঁট ছুঁয়েও দেখেনি এখনো। এক্সকিউজ মি, ইজ দিস সিট টেকেন? তে মুখ তুলে তাকায়। একজন অপরিচিত পুরুষ দাঁড়িয়ে, কালো টাটলনে, কাঁধে একটা স্লিং ব্যাগ, চোখে চশমা। চোখে খুব অদ্ভুত কিছু আছে, যা বুক কাঁপিয়ে তোলে না, বরং চুপ করিয়ে দেয়। আপনি চাইলে অন্যটা নিতে পারেন। আমি চাইছি না। আমি চাই এখানে বসে কফির সঙ্গে কিছু গল্প শুনতে, অথবা নিঃশব্দের শব্দটুকু শুনতে। তে এবার একটু ভালো মতো লক্ষ্য করে। আপনি কি কবি, না শুধু ফ্রিক? সে এবার একটু হেসে ফেলে, ঠোঁটের কোণে খেলাধুলার ছায়া। নেথার, আমি একজন থেরাপিস্ট। আর আপনার চেহারায় এখন খুব চেনা এক শূন্যতা দেখি। সেটা নিয়ে কথা বলা যায়, চাইলে নাও যায়। তে কাঁপে না, কিন্তু তার আঙুল থেমে যায় কফির মগের হাতলে। আপনার নাম? ডক্টর বোগান। তার স্বর শান্ত, কিন্তু এতটাই স্পষ্ট যে চারপাশের হালকা মিউজিকও যেন নত হয়। ওয়েল, তা আপনার বেশ সুনাম ছড়াচ্ছে আজকাল ডক্টর। আপনি কি সব কফি শপে গিয়ে এমনভাবে রোগী ধরেন? না, শুধু তখন যখন কোনো চোখ কফির দিকে তাকিয়ে থাকে, এক ফোঁটা স্পর্শ করে না। তে একটু চমকে ওঠে, কিন্তু চোখের ভাষায় কোনো বিস্ময় ফুটে ওঠে না, বরং ঠোঁটের কোণে এক কঠিন রেখা টেনে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি কিম টায়ং। আমার সম্পর্কে যদি কিছু অজানা থেকে থাকে, তাহলে সময় নিয়ে জেনে নিতে পারেন আমি কে, কি করি। জীবনে কোনো কমতি নেই আমার, তাই রোগী হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেই কথাগুলোর এক একটি যেন ছুঁড়ে মারা পাথর, ঠান্ডা, তীক্ষ্ণ, নির্ভুল।
ডক্টর বোগাম সামান্য কেঁপে ওঠেন, কিন্তু কিছু বলেন না। তে উঠে দাঁড়ায়, এক ঝটকায় ব্যাগটা কাঁধে তোলে আর একটি বারের জন্য পিছনে তাকায় না। তার ভেতরে যেন এক আগুন জ্বলছে, যে আগুন কাউকে পোড়াতে চায় না, শুধু নিজের চারপাশে দেয়াল তুলতে চায়। বোগাম দাঁড়িয়ে শুধু বোবা হয়ে তাকিয়ে থাকেন মেয়েটি চলে যাওয়ার পথের দিকে। তের দাম্ভিকতা নয়, তিনি দেখলেন এক বুক অভিমান আর এক আকাশ অপ্রকাশ্য যন্ত্রণা। তে বাসায় ফিরে দরজার দিকে এগোচ্ছিল, হঠাৎ শুনতে পেল ড্রয়িং রুম থেকে বড় বাবা মিস্টার নামজুনের কণ্ঠ। কেউ একজনের সঙ্গে কথা বলছে, কোনো অচেনা পুরুষের কণ্ঠ ভেসে আসছে তার প্রতি উত্তর। তে একটু থমকে গিয়ে চোখ রাখে ভেতরের দিকে, দেখে বড় বাবাই তার চেনা হাসিটা মুখে এনে তেকে ডাকছেন। তে মামনি, এদিকে আয় মা। তে ধীরে ধীরে এগিয়ে আসে, ভেতরে এক সুসজ্জিত ভদ্রলোক বসে আছেন, চোখে মুখে প্রাজ্ঞতার ছাপ। মিস্টার নামজুন তের দিকে তাকিয়ে বলেন, এই ভদ্রলোক এসেছেন একটি বিজ্ঞাপনের প্রজেক্ট নিয়ে, তোমাকে মডেল হিসেবে নিতে চান। আমি ভেবেছি সময় এসেছে তোমার নাম, পরিচয়, প্রতিভা সবকিছু ছড়িয়ে দেওয়ার। তোমার বড় বাবার কোনো আপত্তি নেই, তুমি চাইলে আমি আছি পাশে সব সময়, তবে সিদ্ধান্তটা তোমার। কি বলো মা? তে এক মুহূর্তের জন্য চোখ নামায়, তারপর মুখ তুলে চেনা আত্মবিশ্বাসে ঠোঁটে এক ঝলমলে হাসি এনে বলে, বড় বাবাই, তুমি এখনো জানো না আমার উত্তর কি হতে পারে? তোমার যেটা উত্তর আমার সেটাই। তোমার হাত ধরে আমি এই পথ পাড়ি দেব, চোখ বুঝেই। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, চোখে আগুন আছে, সাহস আছে, আশ্বাসও। মিস্টার নামজুনের চোখ চিকচিক করে ওঠে। ভদ্রলোক আশ্চর্য হয়ে তাকিয়ে থাকেন। মিস্টার নামজুন সন্তুষ্ট হন এবং তেকে রুমে যেয়ে রেস্ট নিতে বলেন। তে কথা মতো নিজের রুমে চলে যায়। মিস্টার নামজুন একবার গভীরভাবে লোকটার মুখের দিকে তাকালেন। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে সন্তুষ্টির ছায়া। ঠিক আছে, বললেন তিনি ভারী গলায়, আমার মেয়ে রাজি, মানে আমিও রাজি, তোমার প্রজেক্টে এসে থাকবে। লোকটা যেন আনন্দে ছাদ ভরে উঠে যায়, চোখে তার আলো, মুখে হাসি, কণ্ঠে উত্তেজনা। স্যার, আপনি যা করলেন আমি কথাই খুঁজে পাচ্ছি না। তে তো স্বপ্নের মতো, ওকে নিয়ে একটা বিজ্ঞাপন মানে আমার কোম্পানির ভাগ্য খুলে যাবে। মিস্টার নামজুন হালকা মাথা নেড়ে হাসি দেন। লোকটা বারবার ধন্যবাদ দিতে দিতে দরজা পেরিয়ে বেরিয়ে যায়। এদিকে তে নিজের রুমে ফিরে এসেছে। ঘরে বাতাসও যেন শান্তির ছোঁয়া। বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে সে। তার মুখে একরকম তৃপ্তি, একটা পথ খুলে যাচ্ছে সামনে, কিন্তু সেই হাসির নিচে চাপা পড়ে থাকা যন্ত্রণা, অভিমান, অপমানের অতীত কেউ দেখে না। ঠিক তখনই দরজা খুলে মিসেস জিন ঢোকেন, হাতে এক গ্লাস ফ্রেশ জুস, চোখে মুখে যত্ন, ভালোবাসা। মা, একটু খেয়ে নিস। তে চোখ তুলে তাকায়, এক ঝলক মায়া তার চোখে, তারপর সে মাথা নাড়ে, নীরব সম্মতি। আর বাইরে সেই লোকটা গাড়িতে বসে বসে ভাবে, তের মতো মুখ যদি আমি পর্দায় আনতে পারি, এই শহর তাকিয়ে থাকবে, কেউ চোখ সরাতে পারবে না। এই মেয়ে আগুন, আগুনে সৌন্দর্য, আগুনে আত্মবিশ্বাস, এখন ভয়ঙ্কর রকমের সৌন্দর্যের অধিকারী সে। এত হাঁসফাঁস লাগে কেন, নিজেকে প্রশ্ন করে তে। ঘরে অন্ধকার করে বিছানায় কুঁকড়ে পড়ে থাকে। তার বুকটা এমন ভাবে ওঠানামা করে যেন ভেতরে কোনো অদৃশ্য আগুন জ্বলছে। প্রাণপণে দম নিতে চাইছে সে, কিন্তু বাতাসও তাকে ছেড়ে গেছে। কেন দম নিতে কষ্ট হচ্ছে আমার? তার কণ্ঠরুদ্ধ গলায় যেন কেউ পাথর বসিয়ে রেখেছে। হাঁপানি রোগীর মতো ছটফট করে সে। তীব্র শ্বাসের শব্দে রাতের নিস্তব্ধতা কেঁপে ওঠে। চোখ থেকে অবিরত গড়িয়ে পড়ে পানি, নিস্তব্ধ কান্না, বেঁচে থাকার অভিশাপ যেন। কেন বারবার মনে হয় মরে যাচ্ছি আমি? কেন রুহটাই আলাদা হয়ে যাচ্ছে শরীর থেকে? এই যন্ত্রণা, এই চাপা মৃত্যুর সংবাদ আর সহ্য হয় না। বালিশটা আঁকড়ে ধরে নিজেকে গুটিয়ে রাখে তে। কেউ যেন জানতে না পারে তার রুমের দরজার পেছনে চলছে এক ভয়াবহ যুদ্ধ। ঘরের ভেতর নিঃশব্দ বিষাদ, বাইরের পৃথিবী জানেও না। এই চার দেওয়ালের মাঝে এক মেয়ে প্রতিদিন মরে আবার বাঁচে। ঠিক তখনই বেজে উঠল ফোনটা। স্ক্রিনে ভেসে ওঠে এক পরিচিত নাম, আইওএস কলিং। তে চোখ মেলে তাকায়, গলার ভেতরটা এখনো জ্যাম হয়ে আছে, বুকটা কাঁপছে ক্লান্তিতে, কিন্তু তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি খেলে যায়। সে জানে এই ফোনটা ঠিক এখনই আসবে, এই রাতে, এই ক্ষণে, যখন সে নিজেকে সবচেয়ে বেশি একা মনে করবে, তখনই আয়ু এসে পড়ে। আয়ু, সেই মেয়েটা যে নিজের ঘুম বিসর্জন দিয়ে প্রতিদিন এই সময়টাই ফোন করে তের কাছে। কোনোদিন কিছু না বলেও পাশে থাকে, কোনোদিন শুধু একটা কথাই বলে, চোখ বন্ধ করতে, আমি আছি। তের মনে হয় এই একটা কণ্ঠের ভরসায় আজও সে ভেঙে পড়েনি।
এই একটি বন্ধুত্ব তাকে টেনে রেখেছে ধ্বংসের কিনারা থেকে দূরে। প্রতিদিনের মতো আজও তে ফোনটা কানে নেয় আর আয়ু বলে ওঠে, আজকের শ্বাসটা নিয়েছো? আমি শুনবো। 1 2 3। এইভাবেই একটা করে রাত যায় আর একটা করে শ্বাস নেয় তে, একটা করে মুক্তি পায়। এতদিন ধরে হাজারবার চেষ্টার পরেও আয়ু কখনো তেকে থেরাপিতে যেতে রাজি করাতে পারেনি। প্রতিবারই তে নীরবভাবে এড়িয়ে গেছে, হয়তো লজ্জায়, হয়তো গর্বে, হয়তো কোনো এক অদৃশ্য দেয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে সে। কিন্তু আজ আর না, আজ আয়ু সহ্য করতে পারেনি। নিজের চোখে বারবার তের সেই নিঃশব্দ ছটফটানি দেখে আজ সে নিজেকে আটকে রাখতে পারেনি। সে চলে যায় সরাসরি মিস্টার নামজুন আর মিসেস জিনের কাছে, সব খুলে বলে। তের প্রতিদিনের রাত, তার অজানা যুদ্ধ, তার ভেতরে চাপা চিৎকার সব বলে দেয়। এক মুহূর্তে যেন আকাশটা ভেঙে পড়ে ওনাদের মাথার উপর। মিস্টার নামজুন স্তব্ধ হয়ে যায়, মিসেস জিনের ঠোঁট থেকে শব্দ ঝরে না। তারা শুধু তাকিয়ে থাকেন আয়ুর দিকে আর মনে মনে নিজেদের দিকে। আমরা কি করে বুঝিনি আমাদের মেয়েটা প্রতি রাতে এমন করে বাঁচার চেষ্টা করে গেছে আমাদের অজান্তে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, শুধু বুকের ভেতর একরাশ খালি হাহাকার। 19 বছর বয়স, এখনো তো ঠিক করে পৃথিবীর রঙই বুঝে উঠতে শেখেনি সে। ভার্সিটিতে পড়ে মাত্র, জীবনে যতগুলো স্বপ্ন থাকে বয়সটাতে, তার কিছুই তো শুরু হয়নি এখনো। তবে এর মধ্যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার ভার, এই মানসিক যন্ত্রণার আগুন। এভাবে তো হবে না, আমরা যদি এখনই কিছু না করি আর কবে করব? মিস্টার নামজুনের চোখে শুধু একটাই দৃশ্য ভাসে, রাতের নিঃসঙ্গ ঘরে একটা কিশোরী মেয়ে নিজের বুক চাপড়ে কষ্ট চেপে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিচ্ছে। এবং সেই মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, তেকে বাঁচাতে হবে তার ভেতর থেকে, আস্তে আস্তে ধৈর্য নিয়ে, ভালোবাসা দিয়ে। তখনই দরজার ঘন্টার শব্দে সবার নিস্তব্ধতা ভাঙে। তে ভার্সিটি থেকে ফিরেছে, তার চোখে ক্লান্তির ছাপ, কাঁধে ভার্সিটির ব্যাগ ঝোলানো। ঘরে ঢুকতে সামনে আয়ুকে দেখে সে থমকে যায়। তুই এখানে? আজ ভার্সিটিতেও গেলি না? হাঁটতে হাঁটতে আয়ুর সামনে আসে সে, তারপর বলে, কি রে, হঠাৎ আমাদের বাসায়? কিছু হয়েছে? আয়ু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মুখে কিছু বলতে চায় কিন্তু শব্দ আটকে যায় কণ্ঠে। তের চোখ পড়ে তার বড় বাবা এবং বড় মার দিকে। দুজনেই বসে আছেন কিন্তু অস্বাভাবিক নীরবতায়, চোখে জল জমেছে, মুখে অনুশোচনার ছায়া। তের মুখে ধীরে ধীরে উদ্বেগ ছড়িয়ে পড়ে, সে মৃদু কাবা কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে বড় বাবাই? কি হয়েছে বড় আম্মু? এভাবে এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি কি কিছু করেছি? মিসেস জিনের আর সহ্য হয় না, তার চোখের জল অবিরাম ঝরতে থাকে আর এক ঝটকা এসে তেকে জড়িয়ে ধরে। কণ্ঠ কাঁপে, চোখ ভিজে যায় কান্নায়। মারে, তুই প্রতিদিন রাতে এমন করে এত যন্ত্রণা একা একা বুকের ভেতরে চেপে রাখিস আর আমাদের একবারও কিছু বলিস না? একবার বললে তো পারতিস। আমরা জানতাম, তোর পাশে থাকতাম মা, তোর পাশে দাঁড়াতাম, তোকে আগলে রাখতাম। আমি তোর মা হয়ে কি করলাম বল? তোর চোখের জলগুলো, তোর সেই রাতের দম বন্ধ করা চিৎকার, সব যেন আজও আমাকে করে করে খাচ্ছে রে মা। আমি জানি মা, যা তোর সাথে হয়েছে তা কোনোদিন ভোলার না। সেই রাত, সেই ঘেন্না, সেই যন্ত্রণা, সবকিছুই তোকে তাড়া করে প্রতিদিন। কিন্তু মা, আমরা তো আছি না, তুই কেন একা ভাবিস? তোর মতো মেয়েকে যদি ভালো না রাখতে পারি তাহলে আর কাকে রাখতে পারবো বল মা? তুই যে আমাদের জীবনের আলো, আর সেই আলোই তো আজ ভেতরে ভেতরে নিভে যাচ্ছে। মিসেস জিনের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, তিনি মাথা গুজে কাঁদতে থাকেন তের বুকের মাঝে। আর তে, যার চোখে এতকাল ঝড় জমেছিল, সে ধীরে ধীরে হাত তোলে, চুলে হাত রাখে বড় আম্মুর, শীতল কণ্ঠে ফিসফিসিয়ে বলে, আমিও তো চেয়েছিলাম তোমরা যেন না জানো, তোমরা যেন আমার কষ্ট দেখে কষ্ট না পাও। আমি তো ভেবেছিলাম এই কষ্ট আমার, শুধু আমারই থাকুক। ঘর জুড়ে নিস্তব্ধতা, চোখের কোল ভিজে আসা মিসেস ইয়নজুন চুপ করে দাঁড়িয়ে আছেন। আর তখনই মিসেস নামজুন গভীর কণ্ঠে বলে ওঠেন, তে, যদি একটিবারও মনে হয়ে থাকে যে এই অপদার্থ চাচা চাচি তোমায় ভালোবেসেছে, তাহলে সেই ভালোবাসার মুখ রেখে আমাদের একটা কথা রাখতে হবে তোমায়। তে থমকে যায়, চোখ বড় বড় করে তাকায় বড় বাবার দিকে। বড় বাবাই, এভাবে বলছো কেন? আমায় কষ্ট দিচ্ছ কেন এমন কথা বলে? তোমার ভালোবাসার ঋণ কি আমি কখনো শোধ করতে পারবো? তুমি কি করে বলো অপদার্থ? তোমার মুখে আমার জন্য কোনোদিন অনুরোধ চাই না, তুমি শুধু আদেশ দেবে বড় বাবাই।
তোমার আদেশই আমার জন্য আইন। মিস্টার নামজুনের চোখে জল এসে গিয়েছিল। তিনি এগিয়ে এসে তের মাথায় হাত রাখলেন আর কোমল কিন্তু দৃঢ় স্বরে বললেন, তাহলে শোনো মা, আজ রাতেই তুমি আমাদের সাথে যাবে একজন নামকরা থেরাপিস্টের কাছে। এটা লজ্জার কিছু নয়, বরং এইটুকু সাহায্য নেওয়া তোমার জন্য সাহসের প্রমাণ। তোমার কষ্টগুলো তোমাকে গিলে খাবে না, আর এই কথাটা নিজের মুখে আজ বলবে তুমি। তোমার ভয়গুলোকে জয় করতে হবে। তে কিছু বলতে পারে না, শুধু চোখ নামিয়ে ফেলে। ভেতরে ভেতরে তার হৃদয়ে প্রাচীরগুলো ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। সে বুঝে গেছে পালানোর আর উপায় নেই। নিরিবিলি বনানীর এক গলিতে দ্বিতীয় তলার এক থেরাপি সেন্টারে রাত 9টার ঠিক কিছু আগে এসে পৌঁছায় মিস্টার নামজন ও তে। তের মুখ নিচের দিকে ঝুঁকে, একেবারে সিংসার। চারপাশে কিছু যেন তার নজরে আসছে না। এই জায়গাটাতে সে আসতে চায়নি, মনে মনে হাজারটা আপত্তি ছিল, তবুও আজ এসেছে। বড় বাবাইয়ের কথার ঋণ এতটাই গভীর যে অস্বীকার করার উপায় ছিল না। সেন্টারে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক তরুণ ডাক্তার, গায়ে সাদা কোট, স্মার্ট ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে আসে। সে উচ্ছ্বাসিত গলায় বলে ওঠে, আসুন চাচ্চু, আসুন। তার চোখ পড়ে পাশে দাঁড়িয়ে থাকা তের উপর। একটা হালকা মুচকি হাসি ফুটে ওঠে মুখে, চোখে মিশে থাকে যেন কোনো পুরনো পরিচয়ের রেখা। মিস্টার নামজন তের দিকে তাকিয়ে বলেন, এই যে মা, উনি হচ্ছে তোমার কায় আঙ্কেলের ছেলে, ডক্টর বোগাম। ইউএস থেকে ফিরে কয়েক মাস হলো এই থেরাপি সেন্টার খুলেছে। এখন বেশ নাম করা। দূরে কোথাও না গিয়ে কাছের মানুষের কাছেই আনলাম তোমাকে। তে নামটা শুনেই চোখ তোলে, সামনে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মুখে বিস্ময়ের রেখা। তারপর হঠাৎ করে বলে ওঠে, আপনি? বোগাম দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, হ্যাঁ আমি, একদম আমি। এমন মজা মেশানো স্বরে কথাটা বললেও তার চোখে এক গভীরতা ছিল, যা কারো চোখ এড়িয়ে যাওয়ার কথা না। নামজন অবাক হয়ে দুজনকে একসাথে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। लकीर आधा तेरा आधा मेरा, इस जहां में हम दो अमीर। कोई नजर ना आए मैनू, तू दुनिया तो वखरी हो गई। उठा दिन तकदा जावा, तू ही मेरी नौकरी।